দেশের সবার এনআইডির ডার্ক ওয়েবে জিয়া হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য, হুমকির মুখে সাইবার নিরাপত্তা। দিল্লিতে হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারতের, আওয়ামী লীগের মতো সম্পর্ক চায় না বর্তমান সরকার। স্বৈরতন্ত্রের সুবিধাভোগীরা বসে নেই বললেন প্রধানমন্ত্রী, চেষ্টা করছে জ্বালানি খাত অস্থিতিশীল করার। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় বয়ানে প্রতিচ্ছবি দেখছে এনসিপি, ওয়াদা ভুলে গেছে বিএনপি বলছে জামায়াত। 1-11-এর সময় তারেক রহমানকে আয়না ঘরে রেখে নির্যাতন, জয়েন্ট সেল পরিদর্শন ট্রাইব্যুনালের। এবং ইতালিতে আটকে পড়া বিমানযাত্রীরা ঢাকা পৌঁছাবেন কাল, যান্ত্রিক ত্রুটিতে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর। দেশের সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র চলে গেছে ডার্ক ওয়েবে, চাইলেই যে কোনো কাজে ব্যবহার করা যাবে যে কারো এনআইডি। জিয়াউর রহমান হত্যায় মোজাফফরের এনআইডি নিয়ে তদন্তে নেমেই এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে দেশের সাইবার নিরাপত্তা হুমকির মুখে, তাই এখনই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমানের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, যা নাগরিকদের পরিচয় প্রমাণে প্রধান সরকারি দলিল, একই সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য এটি অত্যাবশ্যক। তবে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের এনআইডি তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ হয় প্রসিকিউশনের। সেখান থেকেই প্রথম জানা যায় দেশের সকল এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে। বিষয়টি নিয়ে যাচাই বাছাই শেষে পাওয়া গেল এনআইডি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে। সাইবার নিরাপত্তার স্বার্থে সবকিছু না দেখালেও বোঝা যাচ্ছে কেউ কেউ এসব তথ্য ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। আমি সিস্টেম থেকে রিড করে বলছি, 1.5 মিলিয়ন থেকে শুরু করে 170 মিলিয়ন টোটাল ডেটা রেজিস্টার্ড ভোটার সহ লিক হয়েছে। আমাদের সরকারি ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল এবং সার্কুলেট করা হয়েছে ডার্ক মার্কেটে গতকাল পর্যন্ত। বাংলাদেশের সরকার ক্যাবিনেট থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে অনেক স্পর্শকাতর ডেটা এখন ডার্ক ওয়েবে আছে। সবচাইতে চিন্তার বিষয়, ডেটাগুলো গত মাস পর্যন্ত তারা আপডেট করেছে। তবে আছে আরও ভয়াবহ তথ্য। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে সব কার্ড হ্যাক করার জন্য এই গোষ্ঠী করে রেখেছে সব প্রস্তুতি। দেখুন, আমাদের নতুন সরকার নতুন যে সকল উদ্যোগগুলো নিচ্ছেন, ডার্ক ওয়েবের অলরেডি বট রেডি করে রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার বিভিন্ন রকমের কার্ড, যেই কার্ডগুলো আসলে যদি তৃতীয় পক্ষের কোনো ভেন্ডর এগুলো করে থাকে, তাদের সার্ভার, সাব ডোমেন সব কিছুই অ্যাটাক করার জন্য ডার্ক ওয়েবে অ্যাভেলেবল পেলোড ম্যালওয়্যার রেডি আছে। ঘটনা ঘটার পূর্বে আমরা সতর্ক থাকব। ফ্যামিলি কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনআইডি লিক হয়েছে, এই সময় আমরা যদি ফ্যামিলি কার্ড সহ, হেলথ কার্ড সহ অন্যান্য কার্ডের ইন্টিগ্রেশনের কাজ করি, তাহলে কিন্তু ভয়াবহ একটা সাইবার দুর্বৃত্তায়নের আশঙ্কা আমরা করছি। বিষয়টি নিয়ে এনআইডি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আপাতত কথা বলতে চায়নি তারা। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত দ্রুত এ বিষয়ে নজর দেয়া। এটা খুব দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়াটা জরুরি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জাগো বাংলাদেশ, আজ বলবো আমার দুনিয়া বানানোর গল্প। সিটিতে নতুন নাকি? আমারটা তো শুনলে, তোমার দুনিয়া বানাবে কখন? আজ, এখন। জাগো, জাগাও, বানাও নিজের দুনিয়া। From Nestle.
শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় এড়াতে পারে না দিল্লি, এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, আওয়ামী লীগের মতো করে ভারতের সাথে সম্পর্ক চায় না বর্তমান সরকার। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বললেন, বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে ভারত। জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও জুলাই শহীদদের স্বজনেরা। সবার বক্তব্যে উঠে আসে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা। সেই দিনগুলির কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমার যারা শহীদ হয়েছেন 17 বছরে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের হামলা মামলা গুমের শিকার হয়েছেন, আজকে প্রধান অতিথি তিনিও সেই গুমের একজন। তা আমরা তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় প্রাধান্য পায় ভারতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স ইস্যু। এ সময় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের দেয়া বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর দায় এড়াতে পারে না প্রতিবেশী দেশটি। মনে করিয়ে দেন, ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বায়োলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বায়োলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন দ্য বেসিস অফ মিউচুয়াল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় স্বার্থ ও আওয়ামী প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারি রক্ষায় বাধা না হয়, চিকিৎসক নেতাদের এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শুধু অবকাঠামোগত পরিবর্তন এনে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। অভিযোগ করেন, একটি মহল জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয়। চিকিৎসকদের ঐক্য ও পেশাদারত্ব অধিকার রক্ষার প্রত্যয়ে গড়া সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তব্যে ড্যাব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক দক্ষতায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন ব্যাঘাত না ঘটায়। জানান, সরকার বাজেটে চিকিৎসা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেবার মানসিকতা নিয়ে নিবেদিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। সরকার প্রধান বলেন, দেশের বহু মানুষ জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। প্রধানমন্ত্রী বলেন,
সরকার এমন এক চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবার মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, উন্নত চিকিৎসার জন্য যেতে হবে না বিদেশে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সভায় এই আহ্বান জানান তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবার সুযোগ বড় একটি আমানত। একে কাজে লাগিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে একটি নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, উন্নয়ন শুধুমাত্র অবকাঠামো নির্মাণ কিংবা অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ তৈরিও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল দুনিয়ায় শোকের ছায়া। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মেসির কিংবদন্তি হয়ে ওঠার পেছনে তার বাবার অবদান অনস্বীকার্য। প্রতিটি আলোর ঠিক নিচে থাকে অন্ধকার, সাফল্যের পেছনে পরিশ্রম আর চেষ্টার নেপথ্যে উদ্যোগ। লিওনেল মেসির বিশ্বসেরা হয়ে ওঠার গল্পে হোর্হে মেসির ত্যাগ, কষ্ট আর সংগ্রাম বড় এক অধ্যায়। তিনি মেসির বাবা, আজকের এলেমটেনের শিখরে ওঠার শেকড়। ৬৮ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন হোর্হে। ৩৯ পেরিয়ে বাবা হারা মেসি অন্য 10টা সাধারণ মানুষের মতো শূন্য হৃদয়ে শোকাগ্রস্ত পৃথিবীর সেরা ফুটবলার। দীর্ঘদিন অসুস্থতায় রোজারিওর হাসপাতালে ভর্তি ছিলেন, তবুও তো ছিলেন, কিন্তু শনিবার ভোরে চলে গেলেন সব মায়া কাটিয়ে। যাবার আগে দেখে গেছেন ছেলের উত্থান আর দিগ্বিজয়, হাতে স্বর্ণালী বিশ্বকাপ, সুখী এক পরিবার। নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে ছেলের চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। ১৩ বছরের কিশোরের জীবন বদলে দেয়া ন্যাপকিনের সেই চুক্তিতেও হোর্হেই স্বাক্ষর করেছিলেন। এরপর থেকে ছিলেন মেসির এজেন্ট। ছেলের অনেক বিনিয়োগেও সরাসরি সম্পৃক্ততা ছিল, তবুও হোর্হেকে কজন চিনতেন? তাই তার মৃত্যুর খবর গোপনীয় না হলেও স্পর্শকাতর। সবার আগে ইনফোবে এই খবর দিয়েছিল, কিন্তু মূলধারার গণমাধ্যম কেউই তা প্রকাশ করেনি, নিশ্চিত হতে না পারায়। যদি মিথ্যা হতো সে সংবাদ, হলে মেসির চেয়ে খুশি আর কে হতো? তবে শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। সানাতেরিও সেন্ত্রো দুঃখের সঙ্গে জানাচ্ছে ৬৮ বছর বয়সী হোর্হে মেসির মৃত্যু হয়েছে। রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারও আগে মেসির প্রথম ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ শোক জানিয়ে পোস্ট করে। নিউওয়েলস ওল্ড বয়েজ গভীর শোক ও দুঃখের সঙ্গে হোর্হে মেসিকে বিদায় জানাচ্ছে। তিনি ছিলেন নিউওয়েলসের নিবেদিত প্রাণ সমর্থক এবং আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসির বাবা। শোক নেমে এসেছে পুরো আর্জেন্টিনায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সব ম্যাচে 1 মিনিট করে নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে। কালো প্যান্ট পরে নামবে ফুটবলার ও রেফারি। 14 আগস্ট পর্যন্ত অর্ধনমিত থাকবে ফেডারেশন পতাকা। রোজারিওর সাধারণ পরিবার থেকে অসাধারণ হয়ে ওঠা মেসির আলোয় নীরবেই আলোকিত হয়েছেন তার বাবা হোর্হে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিদ্যুৎ সংযোগ আছে কমলাপুর স্টেডিয়াম মার্কেটে, কিন্তু ড্রেসিং রুমে নেই। তীব্র গরম আর অন্ধকারে ড্রেসিং রুম ব্যবহার না করে মাঠেই বিশ্রাম নিতে হচ্ছে দ্বিতীয় বিভাগের ফুটবলারদের। ম্যাচ চলাকালীন ভেন্যুতে থাকে না অ্যাম্বুলেন্স, ওয়াশরুম অপরিচ্ছন্ন আর মাঠে স্থানীয়দের বাধাহীন প্রবেশ। এমন চিত্র প্রতিদিনের। মুক্তার হোসেনের ক্যামেরায় ফয়জুল ইসলামের রিপোর্ট। তপ্ত রোদে পুড়ছে ঢাকা, কিন্তু বাঁচার জন্য ম্যাচের বিরতিতে মাঠ ছেড়ে কোথাও যাওয়ার নেই ফুটবলারদের। লকার রুমের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ, এমনকি ফ্যান লাইট কিছুই চলে না। এই হলো কমলাপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমের চিত্র, যেখানে চলছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ।
গত 2 সপ্তাহ ধরে এমন পরিস্থিতিতে ফুটবল খেলছে ক্লাবগুলো, কষ্টে ভুগছে ফুটবলাররা। স্টেডিয়াম প্রশাসকের কাছে বিদ্যুৎ পরিস্থিতি জানতে চাওয়াটা যেন অপরাধ। কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক দাবি করলেন বিদ্যুতের সংযোগ সচল রয়েছে ভেতরের অংশেও, যদি আমরা শুধু বাইরের অংশে স্টেডিয়ামের মার্কেট অংশে দেখে এসেছি সচল রয়েছে। আমরা একটু দেখতে চাই, আমরা রয়েছে এখন প্রেস বক্সে, যদিও প্রেস বক্সটির অবস্থাও বেশ করুণ, সেখানে আমরা যতগুলো সুইচ রয়েছে সবগুলোই আমরা দিচ্ছি, কিন্তু এখানে যতগুলো লাইট বা ফ্যান রয়েছে কোনোটিকেই জ্বলতে বা চলতে দেখলাম না। যদিও এই এলাকায় কিন্তু এখন লোডশেডিংও চলছে না, কারণ অন্যান্য সংযোগ সবকিছুই সচল দেখে আমরা কিন্তু এখানে এসেছি। শুধু বিদ্যুৎ পরিস্থিতি নয়, পুরো স্টেডিয়ামেরই বেহাল দশা। ওয়াশরুমের যে অবস্থা তার সব ছবি প্রচার উপযোগী নয়। চারপাশে ময়লার স্তূপ, ক্রীড়াবান্ধব পরিবেশ কোথাও নেই। ড্রেসিং রুমে তো আমাদের প্লেয়ার কি করবো, এই অবস্থা নাই, কারেন্ট নাই, এসি নাই, কিছু নাই, পানি নাই, কিছু অবস্থা খারাপ। ওয়াশরুমে একদমই বাজে, মানে ওয়াশরুমে যাওয়াই যায় না, পানি আছে, লাইট নাই, কিছু নাই, মানে অন্ধকার, কিছু দেওয়া যায় না। প্লেয়ারদেরকে দেখেন এখানে ঘাসে শোয়াইতে হচ্ছে, ঠিক আছে। আমরা এটা দীর্ঘদিন, এই পুরো ম্যাচ আজকে 11 নম্বর ম্যাচ চলতেছে আমরা মনে হয় হার্ডলি 2-3টা ম্যাচে কারেন্ট পাইছি। ফুটবল ফেডারেশন থেকে বিদ্যুৎহীনতার কথা জানানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। তবে ম্যাচ চলাকালীন মাঠে কেন অ্যাম্বুলেন্স নেই তার অদ্ভুত ব্যাখ্যা লিগ কমিটির চেয়ারম্যানের। অ্যাম্বুলেন্সের ব্যাপার, একদিন ডিউটি করে 3 খেলার বিল চায়, এটা কি মগের মূল্য থেকে ডেইলি বেসিস আসতে পারলে আসবে, ডাক্তার তো রাখছি। সম্প্রতি নতুন টার্ফ বসেছে স্টেডিয়ামে, কিন্তু লিগ ম্যাচ শেষে স্থানীয়রা রীতিমতো দখলে নেয় মাঠ। অননুমোদিত ব্যবহারে টার্ফের স্থায়িত্বের প্রশ্ন রয়েই যাচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেনের মৃত্যু ঘিরে রংপুরে বিক্ষোভ হয়েছে। মরদেহ নিয়ে পীরগাছা থানা ঘেরাও করেন বিক্ষুব্ধরা। তারা অভিযোগ করেন ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে মনোয়ারকে। 23 জুলাই পীরগাছার মোংলাকুটি গ্রাম থেকে নিখোঁজ হন এক কিশোরী। পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় সাভারের একটি বাড়িতে। সে সময় ভবনের ছাদ থেকে পড়ে মারা যান মনোয়ারুল। তার ভাগ্নের সাথে ওই কিশোরীর বন্ধুত্ব ছিল বলে জানা গেছে। পঞ্চগড় সীমান্তে বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ায় এক ভারতীয়কে আটক করেছেন স্থানীয়রা। উপজেলার সাতমোড় সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার সকালে সদর উপজেলার মোহাম্মদ তমিজউদ্দিন গরু খুঁজতে বের হন। সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এর জেরে এক ভারতীয় বাংলাদেশ অংশে ঢুকলে স্থানীয়রা তাকে আটক করে। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসেননি। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ভারতে পৌঁছে দিয়েছেন। ডয়েচে ওয়েলেকে এসব কথাই বলেছেন দেশটির সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। তিনি দাবি করেন যে দিল্লিতে যে সংবাদ সম্মেলন নিয়ে ভারত সরকারের যে দায়ের কথা বলা হচ্ছে, আসলে সেক্ষেত্রে কোনো দায় নেই। আধ ঘন্টার এই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার ভূমিকা নিয়ে টু শব্দটিও করেননি রিভা গাঙ্গুলি। বরং শেখ হাসিনা যে ভারতের বিশ্বস্ত বন্ধু, সেই যুক্তি তিনি তুলে ধরেছেন। সমালোচনা করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বিবৃতিরও তিনি সমালোচনা করেন এবং মন্তব্য করেন, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য অস্বাভাবিক কিছু নয়। দর্শক, এই ছিল রাত 10টার খবরে।